এবিসি মেডিকেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হলো কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন। কেমিক্যাল রেগুলেশন বলতে আসলে কি বোঝায়? আমাদের ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন এই যে প্রসেসটা আছে সেটা ব্লাডের মধ্যে থাকা কিছু কেমিক্যাল উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং হাইড্রোজেন, এই তিনটে উপাদান এর দ্বারা প্রভাবিত হয়। আমাদের কি প্রভাবিত হয়? আমাদের রেসপিরেশনটা প্রভাবিত হয়। কখনো আমাদের রেসপিরেশনটা বাড়ে, কখনো কমে, কখনো আমরা বেশি বেশি ইন্সপাইরেশন করি, কখনো বেশি বেশি এক্সপাইরেশন করি, এই তিনটা উপাদান এর কারণে। এখন এই যে তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদানকে বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস সম্পর্কে ধারণা থাকা দরকার, সেটা হলো কেমোরিসেপ্টর। কেমোরিসেপ্টরটা কি? কেমোরিসেপ্টরটা সংজ্ঞা আকারে যদি আমি বলি তাহলে বলতে হয় স্পেশালাইজড টাইপ অফ সেল হুইচ ক্যান ডিটেক্ট অল্টারনেশন অফ কেমিক্যাল কম্পোজিশন অফ ব্লাড। অর্থাৎ এটা হচ্ছে একটা স্পেশালাইজড টাইপ অফ সেল। কেমোরিসেপ্টরটা হচ্ছে একটা স্পেশালাইজড সেল যেটা ডিটেক্ট করতে পারে আমাদের ব্লাডের মধ্যে থাকা এই যে কেমিক্যাল তিনটা উপাদানের কথা বললাম, এদের অল্টারনেশন, অর্থাৎ নর্মাল অবস্থায় তারা যেরকম থাকে যদি সেরকম না থাকে তখন এই কেমোরিসেপ্টরগুলো সেটাকে বুঝতে পারে। তাহলে এই যে কেমোরিসেপ্টরটা আছে এটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর, একটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর। সেন্ট্রাল কেমোরিসেপ্টর কথা থেকেই বোঝা যায় সে থাকবে কোথায়? সেন্ট্রালে, অর্থাৎ ব্রেনের মধ্যে। সেন্ট্রাল কেমোরিসেপ্টরের লোকেশনটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট অফ মেডুলা। এটা মেডুলা, ভেন্ট্রাল পার্ট, এটা ভেন্ট্রাল পার্ট, ডর্সাল পার্ট। তাহলে ভেন্ট্রাল পার্ট অফ মেডুলাতে আছে কি আমাদের এই সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা। আবার পেরিফেরাল কেমোরিসেপ্টরটা কোথায় আছে? আমাদের হার্টের আশেপাশে। অর্থাৎ আবার পেরিফেরাল কেমোরিসেপ্টরটা আছে কোথায়? এটা আছে হচ্ছে আমাদের অ্যাওর্টিক বডি অ্যান্ড ক্যারোটিড বডিতে। তাহলে এটা আমরা বললাম লোকেশনটা, আমাদের সেন্ট্রাল কেমোরিসেপ্টর কোথায় থাকে এবং পেরিফেরাল কেমোরিসেপ্টরটা কোথায় থাকে। এখন আমরা আলোচনায় আসি যে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা কিভাবে কাজ করতেছে, পেরিফেরাল কেমোরিসেপ্টরটা আমাদের কিভাবে কাজ করতেছে। এখন আমরা সেন্ট্রাল কেমোরিসেপ্টর যেটা আছে সেই অংশটা নিয়ে একটু আলাপ করতে চাই। যে সেন্ট্রাল কেমোরিসেপ্টরের লোকেশনটা তো আমরা জানলাম অলরেডি। আর এই সেন্ট্রাল কেমোরিসেপ্টর এটা সেন্সিটিভ হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এর প্রতি। অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাবে তখন সে স্টিমুলেটেড হবে। এখন ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়লে সেই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে যেতে হবে কোথায়? ব্লাড থেকে যেতে হবে মেডুলাতে এবং সেই সেন্টারের মধ্যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর যেটা আছে সেখানে যেতে হবে, গিয়ে তাকে স্টিমুলেটেড করতে হবে। এই সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা আছে কোথায়? ব্রেনের মধ্যে। আর ব্রেন তো হচ্ছে একটা হাইলি সেন্সিটিভ একটা পার্ট, সেখানে যে কেউ ঢুকতে পারবে না, অনেক ব্যারিয়ার তাকে ক্রস করে যেতে হবে। ঠিক তেমনি আমাদের যে ব্লাড থেকে কোনো একটা উপাদান যদি ব্রেনের মধ্যে যেতে চায় তাহলে ব্লাড ব্রেইন ব্যারিয়ার নামে একটা ব্যারিয়ার আছে, সেটাকে ক্রস করে আমাদের ব্রেনের মধ্যে যে কোনো স্ট্রাকচারে তাকে যেতে হবে। অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা এখানে বাড়লেই হবে না, সেটাকে আবার ব্লাড ব্রেন ব্যারিয়ার নামে যে ব্যারিয়ারটা আছে সেটাকে ক্রস করে ব্রেনে গিয়ে ঢুকে আমাদের এই সেন্টারটাকে স্টিমুলেটেড করতে হবে। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কি সেটা একটু আমাদের জানতে হবে। নর্মালি আমাদের ব্লাড ভেসেলের মধ্যে এন্ডোথেলিয়াম থাকে, আর সেই এন্ডোথেলিয়াম মানে এই যে সেলগুলো আর কি, এন্ডোথেলিয়াম মানে হচ্ছে এই সেলগুলো। এই সেলগুলো নর্মালি এতটা টাইটলি থাকে না, যতটুকু টাইটলি সেটা কোথায়? ব্রেনে থাকে। ব্রেনের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে সেখানে এই ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামগুলো খুব টাইটলি কাছাকাছি থাকে। এবং ব্রেনের মধ্যে আমরা জানি কিছু গ্লায়াল সেল আছে। গ্লায়াল সেল বলতে আমাদের নিউরনগুলোকে যারা সাপোর্ট দেয়, এরকম গ্লায়াল সেলের মধ্যে আছে হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। এখন ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা আছে সেই ব্লাড ভেসেলের পাশে তাকে সাপোর্ট দেওয়ার জন্য রয়ে গেছে আমাদের এই সাপোর্টিং সেল, যেটাকে আমরা বলি অ্যাস্ট্রোসাইট। অর্থাৎ অ্যাস্ট্রোসাইটের এখানে সাপোর্ট থাকে, এগুলো হচ্ছে অ্যাস্ট্রোসাইট।
অর্থাৎ তারা সাপোর্ট দিচ্ছে কেন, যেন ব্লাড থেকে এত সহজে কোনো কিছু চলে আসতে না পারে, একদম হাইলি স্পেসিফিক সাবস্টেন্সগুলাই যেন শুধুমাত্র আমাদের ব্রেনে আসতে পারে। এই যে অ্যাস্ট্রোসাইট এবং আবার এখানে টাইট জাংশন অফ এন্ডোথেলিয়াম, এই যে ব্যারিয়ারটা ব্লাড এবং ব্রেনের মধ্যে যে ব্যারিয়ারটা, সেটাকে আমরা বলতেছি ব্লাড ব্রেন ব্যারিয়ার। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার যদি কেউ ক্রস করতে চায়, তারও কিছু প্রপার্টি থাকতে হবে। কীরকম দেখেন, কত স্পেসিফিক করে দিয়েছে যে এখানে একে তো টাইট জাংশন আছে, তার মধ্যে আবার টাইট জাংশনকে সহজে কেউ ক্রস করতে পারবে না। কারা কারা ক্রস করতে পারবে? যাদের মলিকুলার সাইজ খুব ছোট, অর্থাৎ মলিকুলার সাইজ যদি খুব ছোট হয় তাহলে তারা যেতে পারবে। এবং আরেকটা সাবস্টেন্স কি, যারা আমাদের এই যে এন্ডোথেলিয়াম আছে, এটা তো একটা এন্ডোথেলিয়াল সেলের তো সেল মেমব্রেন আছে, সেই মেমব্রেনটা আবার গঠিত হয় লিপিড বাইলেয়ার দ্বারা। যদি এমন কোনো সাবস্টেন্স আমাদের ব্লাডে থাকে যে লিপিডে দ্রবীভূত হতে পারে, তাহলে সে যেতে পারবে। তাহলে দুইটা কথা, একটা হচ্ছে যে লিপিডে দ্রবীভূত হওয়া সাবস্টেন্স, এবং আরেকটা হচ্ছে আমাদের মলিকুলার সাইজ যদি খুব ছোট হয় ওই রকম সাবস্টেন্স। এমন যেতে পারবে না কে, যে হাইলি চার্জড উপাদান, যেমন প্রোটনের কথা আমরা বলতে পারি চার্জড উপাদান, তারা যেতে পারবে না। নিউট্রাল সাবস্টেন্স যারা আছে তারা সহজেই যেতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ব্লাড ব্রেন ব্যারিয়ার নিয়ে কথাবার্তা। এখন আমরা আসি আসল আলোচনায়। আমরা কি বললাম, যদি ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় তাহলে কি হবে? আমরা তো জানি যে কার্বন ডাইঅক্সাইডের একটা নেচার হচ্ছে এটা লিপিড লেয়ারকে সহজেই ক্রস করতে পারে, কারণ সে লিপিডে দ্রবীভূত হতে পারে। এই কার্বন ডাইঅক্সাইডটা যখন পার্শিয়াল প্রেসারটা ব্লাডের মধ্যে বেড়ে যায়, সে সহজেই এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে সে চলে আসে কোথায়? চলে আসে, সে চলে আসে আমাদের সিএসএফ এর মধ্যে, অথবা আমাদের নিউরনের মধ্যে থাকা জায়গা যেটাকে আমরা বলি ইন্টারস্টেশিয়াম, সেখানে আমরা সিএসএফ অথবা ইন্টারস্টেশিয়াম যে কোনো একটাকে এখানে আমরা ধরে নিতে পারি। যেখানে যে বিক্রিয়াগুলো ঘটছে সেগুলো সিএসএফে হতে পারে অথবা ইন্টারস্টেশিয়ামে হতে পারে। অর্থাৎ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার পরের ঘটনাগুলো কোথায় যাওয়ার আগে? ইন্সপিরেটরি সেন্টারে যাওয়ার আগে। অর্থাৎ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ইন্সপিরেটরি সেন্টারে যাওয়ার আগে এই ঘটনাগুলো ঘটে। তাহলে কোনো কারণে আমরা তো জানি ব্লাডের মধ্যে নর্মালি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মালি থাকে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। কোনো কারণে আমরা ধরে নিলাম যে ব্লাডের মধ্যে এই প্রেসারটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। ব্লাডের মধ্যে যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যায়, তখন সে কি করবে? ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে চলে আসবে। কোথায় চলে আসবে? আমাদের সিএসএফ অথবা ইন্টারস্টেশিয়ামে সে চলে আসবে। যদি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে সে চলে আসে সিএসএফ এর মধ্যে, তাহলে সিএসএফ এ কিছু ওয়াটার আছে, সেই ওয়াটারের সাথে সে বিক্রিয়া করবে, তৈরি করবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে যাবে বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি করবে। এই যে হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন হচ্ছে মেইনলি স্টিমুলেটর টু দি সেন্ট্রাল কেমো রিসেপ্টর। অর্থাৎ যদিও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণেই এখানে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু সরাসরি এটাকে স্টিমুলেট করতে পারতেছে না। মেইনলি স্টিমুলেটর কে? তাহলে হাইড্রোজেন আয়ন। অর্থাৎ ব্লাডের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে তাহলে সেখানেও কিন্তু বিক্রিয়া হয়, বিক্রিয়া হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু ব্লাডের মধ্যে থাকা হাইড্রোজেন আয়ন ইজ নট রেসপন্সিবল ফর দি স্টিমুলেশন অফ সেন্ট্রাল কেমোরিসেপ্টর। কারণ হাইড্রোজেন আয়ন একটা চার্জড উপাদান, ব্লাডের মধ্যে এই চার্জড উপাদানটা থাকলেও সে কি করতে পারে না? আমাদের এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না, যেহেতু তার প্রপার্টিগুলা নেই। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার প্রপার্টি তার নেই। তাহলে কি হলো? ব্লাডের মধ্যে হাইড্রোজেন আয়ন ইজ নট ইফেক্টিভ ফর স্টিমুলেশন অফ কেমোরিসেপ্টর, বাট হাইড্রোজেন আয়ন
which is produced after passing the blood-brain barrier is the primary stimulator of central chemoreceptor. কিন্তু এই হাইড্রোজেন আয়ন যেটা এখানে আমরা পাচ্ছি তার পরিমাণটা নির্ভর করে কার উপরে? তার পরিমাণটা নির্ভর করে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের উপরে যেটা আমাদের ব্লাডের মধ্যে আছে। কোন ব্লাডের মধ্যে? সেটা আর্টারিয়াল ব্লাডের মধ্যে। সেটা সিএসএফ এর মধ্যে হতে পারে, সেটা ইন্টারস্টেশিয়ামের মধ্যেও হতে পারে। কারণ আর্টারিয়াল ব্লাড, সিএসএফ, ইন্টারস্টেশিয়াম সব জায়গায়ই নর্মালি কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার থাকে 40 মিলিমিটার মার্কারি। যখনই কোনো পরিবর্তন হয়ে যায় এই পরিমাণটার, তখনই আমাদের হাইড্রোজেন আয়নটা কি করে দেয়? এই কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেটেড করে দেয়। তাহলে আমরা কি বলতে পারি? সেন্ট্রাল chemoreceptor is not sensitive to hydrogen ion of arterial blood, কারণ আর্টেরিয়াল ব্লাডের হাইড্রোজেন আয়ন আমার কিছু যায় আসে না, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমাদের মেইন বিবেচ্য। তাহলে সেন্ট্রাল chemoreceptor is not sensitive to hydrogen ion concentration of venous blood. আবার সেন্ট্রাল chemoreceptor is very sensitive to hydrogen ion of CSF and interstitium, কারণ এখানে আসলে হাইড্রোজেন আয়ন যেটা আছে সেটা সহজেই সেন্ট্রাল chemoreceptorকে স্টিমুলেটেড করে ফেলবে। আবার এটাও বলা যায় সেন্ট্রাল chemoreceptor is very sensitive to partial pressure of carbon dioxide in peripheral circulation, কারণ পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড যদি এখানে সার্কুলেশনে বেশি হয় তাহলে বেশি হাইড্রোজেন আয়ন তৈরি হবে। আবার এটা বলা যায় সেন্ট্রাল chemoreceptor is not sensitive to পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। তাহলে এখন আমরা আসি পেরিফেরাল chemoreceptor নিয়ে। পেরিফেরাল chemoreceptorএর লোকেশনটা কোথায়? ক্যারোটিড অ্যান্ড অ্যাওর্টিক বডিতে। আর এই পেরিফেরাল chemoreceptor এটা সেনসিটিভ হচ্ছে ডিক্রিজ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, ইনক্রিজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ইনক্রিজ হাইড্রোজেন আয়ন। আসলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে অটোমেটিক হাইড্রোজেন আয়নের পরিমাণটাও বাড়ে। তাহলে এদের লোকেশন ক্যারোটিড এবং অ্যাওর্টিক বডি। ক্যারোটিড বডি কোনটা? ওই যে কমন ক্যারোটিড আর্টারি যে জায়গায় থাকে সেই জায়গায়। আবার অ্যাওর্টিক বডি কোনটা? অ্যাওর্টিক বডি হচ্ছে আর্চ অফ দি অ্যাওর্টা যে জায়গায় আছে সেই জায়গায়। তাহলে এই দুই জায়গায় আমাদের পেরিফেরাল chemoreceptorএর লোকেশন। এখন নর্মালি আমরা এটা তো জানি যে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে বের হয়ে আসে তখন সেখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকে কত? 100 মিলিমিটার মার্কারি। 100 মিলিমিটার মার্কারি। নর্মালি এই 100 মিলিমিটার মার্কারি প্রেশারে আমাদের হিমোগ্লোবিনটা অক্সিজেন দ্বারা স্যাচুরেটেড থাকে 100%। এই প্রেশারে আমি অক্সিজেন ট্রান্সপোর্ট এর মধ্যে এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করেছি, কারো যদি দরকার হয় সেটা দেখতে পারেন। তাহলে 100 মিলিমিটার মার্কারিতে 100% স্যাচুরেশন থাকে হিমোগ্লোবিনের, অর্থাৎ হিমোগ্লোবিনটা পর্যাপ্ত পরিমাণ যতটুকু সে অক্সিজেন নিতে পারে ততটুকুই সে নিয়ে নেয়। যখন কোনো কারণে এই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ব্লাডের মধ্যে 100 থেকে 60-এ নেমে আসে তখন আমাদের হিমোগ্লোবিনটা স্যাচুরেটেড থাকে অক্সিজেন দ্বারা কতটুকু? 85%। কিন্তু যখন এই 60 থেকে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 60 থেকে নিচে নেমে আসে তখনই আমাদের এই যে মেকানিজমগুলো আছে সেগুলা স্টার্ট হয়ে যায়। এখন আমরা আসি সেটা কিভাবে হয়। যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 60-এর নিচে নেমে আসে এবং এই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে আমাদের লেফট ভেন্ট্রিকল পাম্প করে বের করে দেয় এবং সেটা যখন এদিকে সার্কুলেশনে আসে তখন এখানে বসে থাকা অ্যাওর্টিক বডি এবং ক্যারোটিড বডি সেটাকে বুঝে ফেলে যে এই ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 60 মিলিমিটার মার্কারি এ থেকে কম আছে এবং এই যে কেমোরিসেপ্টরগুলো আছে সেগুলো তখন কি হয়ে যায়? স্টিমুলেটেড হয়ে যায়।
স্টিমুলেটেড হয়ে কি করবে? স্টিমুলেটেড হয়ে সে আমাদের যে অ্যাওর্টিক বডি আছে, সে অ্যাওর্টিক বডি যখন স্টিমুলেশন পায়, অর্থাৎ যখন সে বুঝতে পারে ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 60 মিলিমিটার মার্কারি থেকে কম, তখন সে একটা সিগন্যাল পাঠিয়ে দেয় ভ্যাগাস নার্ভের মাধ্যমে। কাকে? ইন্সপাইরেটরি সেন্টারটাকে। সে কি বলে? সে বলে যে ব্লাডের মধ্যে অক্সিজেন কম, তুমি অক্সিজেন নাও, তার মানে কি? ইন্সপাইরেশন করো। অর্থাৎ ইন্সপাইরেটরি সেন্টারকে স্টিমুলেশন করা মানেই হচ্ছে আমাদের ইন্সপাইরেশন করা। আবার এই ব্লাডটা যখন আমাদের ক্যারোটিড আর্টারি বা কমন ক্যারোটিড আর্টারি এখানে আসে, তখন সেখানে থাকা ক্যারোটিড বডি সেও বুঝে ফেলে ব্লাডের মধ্যে কি আছে, অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা 60 থেকে কম আছে, তার মানে কি? অক্সিজেনের পরিমাণটা, ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কম আছে, যে কারণে সেও স্টিমুলেটেড হয়ে যায় এবং সে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে ইন্সপাইরেটরি সেন্টারটাকে স্টিমুলেটেড করে দেয়, যেন অক্সিজেন নিয়ে অর্থাৎ ইন্সপাইরেশন করে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটাকে আমরা বাড়িয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টরের মোটামুটি একটা গ্রস মেকানিজম। এখন যে বিষয়টা একটু মানে একটু বেশি ডিপের কথা এটা, যে এই যে আমরা বলতেছি যে এরা বুঝে ফেলে, আমাদের ক্যারোটিড বডি সে বুঝে ফেলে যে এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কি আছে, কম আছে। কিন্তু আসলে এটা কিভাবে সে বুঝে যে এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা আমাদের কম আছে, সেটা একটু বলে দিই। আমরা আমাদের এই যে ক্যারোটিড বডিটা আছে, এই ক্যারোটিড বডিতে দুই প্রকারের সেল থাকে। এক প্রকারের সেলকে আমরা বলি টাইপ 1 গ্লোমাস সেল এবং আরেক প্রকারের সেলকে বলি টাইপ 2 গ্লোমাস সেল। টাইপ 1 গ্লোমাস সেল, টাইপ 2 গ্লোমাস সেল। এটা হচ্ছে আমাদের সেই ব্লাড সার্কুলেশনটা। এটা যখন ব্লাডটা এদিক দিয়ে যাচ্ছে ব্লাডটা, সেখানে দেখা গেল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা 60-এর কম। এখন এই যে গ্লোমাস সেলটা আছে, এই গ্লোমাস সেলের মধ্যে কিছু পটাশিয়াম চ্যানেল থাকে। সেই পটাশিয়াম চ্যানেলটা আমাদের অক্সিজেন সেন্সিটিভ। অক্সিজেন সেন্সিটিভ মানে কি? অর্থাৎ যখন এই ব্লাডের মধ্যে অক্সিজেনের পরিমাণটা ঠিক থাকে, তখন এই পটাশিয়াম চ্যানেলটা ওপেন থাকে এবং পটাশিয়াম চ্যানেলটা ওপেন থাকার কারণে পটাশিয়াম চ্যানেলটা সেলের ভিতর থেকে বাইরে আসতে পারে এবং রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -90 মিলিভোল্ট সেলের মধ্যে ঠিক থাকে। কিন্তু যখনই এখানে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তখন এই যে পটাশিয়াম চ্যানেলটা আছে সেটা আর ওপেন থাকে না, সেটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে পটাশিয়ামটা আর বের হতে পারে না, সেলের মধ্যে জমা হতে থাকে। আর সেলের মধ্যে পজিটিভ চার্জ জমা হওয়া মানে হচ্ছে এটার যে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আছে সেটাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া? থ্রেশহোল্ড লেভেলে নিয়ে যাওয়া। অর্থাৎ যার পরে আমাদের কি হয়ে যেতে পারে? আমাদের ডিপোলারাইজেশন শুরু হয়ে যেতে পারে। তাহলে যেহেতু পজিটিভ চার্জগুলো এখানে আটকা পড়ে গেল, তখন সেলের মধ্যে যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা আছে সেটা রেস্টিং থাকে না, সেটা চলে যায় থ্রেশহোল্ড লেভেলে। যখনই পটাশিয়াম চার্জের কারণে এখানে থ্রেশহোল্ড লেভেলে চলে গেল, আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা থ্রেশহোল্ড লেভেলে চলে গেল, মোটামুটি -70 মিলিভোল্টে চলে গেল, তখন আমাদের কিছু ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এবং ক্যালসিয়াম চ্যানেলগুলা তখন আমাদের সেলের মধ্যে এই যে দিক দিয়ে এন্ট্রি করা শুরু করে। যখন ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম এন্ট্রি করা শুরু করে, তখন আমাদের এখানে ডিপোলারাইজেশন স্টার্ট হয়ে যায় এবং আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়ে যায়। যখন অ্যাকশন পটেনশিয়াল এখানে তৈরি হয়ে যায়, তখন সেলের মধ্যে তাহলে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়া মানে তো অ্যাক্টিভিটি শুরু হয়ে যাওয়া। যখন এখানে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, তখন এই গ্লোমাস সেলের মধ্যে কিছু পুঁতির মতো দানা থাকে, যেটাকে আমরা বলি ভেসিকল, এবং এই ভেসিকলগুলোর মধ্যে কিছু নিউরো ট্রান্সমিটার থাকে, যে নিউরো ট্রান্সমিটার নাম হচ্ছে ডোপামিন। যখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, তখন এই ডোপামিন যে দানা, 3টা দানা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ডোপামিন আর এটা হচ্ছে ডোপামিন ভেসিকল। এই ডোপামিন ভেসিকল থেকে এই ডোপামিনগুলা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়ার কারণে বের হয়ে এসে, অর্থাৎ এটা তো আমাদের সেই গ্লোমাস সেলটা, ক্যারোটিড বডির মধ্যে তো এই সেলটা আছে,
তা এই যে সেলটা আছে, এই সেলটা থেকে আমাদের এই নিউরোট্রান্সমিটারগুলো বের হয়ে আসে, বের হয়ে এসে এই যে আমাদের গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ আছে, এটা হচ্ছে সেই গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে নার্ভ এন্ডিং, এই গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের সাথে অ্যাটাচড হয়ে যায়, অর্থাৎ গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভকে স্টিমুলেটেড করে দেয় যে কি করো, তুমি ইনসার্টরি সেন্টারটাকে জানিয়ে দাও যে ব্লাডের মধ্যে প্রেশারটা কী হয়ে গেছে, কমে গেছে। এটাই হচ্ছে এখানকার মেকানিজমটা। সহজে আরও যদি বলি তাহলে কি বলা যায়, যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন 60 থেকে কমে যায় তখন কি হয়, পটাশিয়াম চ্যানেল অফ হয়ে যায়, পটাশিয়াম ভিতরে জমা হয়, থ্রেশহোল্ড লেভেলে চলে যায় এবং তখন ক্যালসিয়াম চ্যানেল আসে, অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, আমাদের ডোপামিনগুলো বের হয়ে আসে, গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের নার্ভ এন্ডিংয়ের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে সেটা থেকে একটা সিগন্যাল চলে যায় ইন্সপিরেটরি সেন্টারে। তাহলে এটা হলো এখানকার মোটামুটি আলোচনা। এখন আমাদের আরেকটা টপিক, সেটা হলো যে হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্স। হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্স নামে আমরা একটা মাঝে মাঝে কোয়েশ্চেন দেখি যে হোয়াট ইজ হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্স। হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্সটা কি? আমরা এটা জানি যে লাংয়ের মধ্যে আমাদের ভ্যাগাস নার্ভের সাপ্লাই আছে, আর ভ্যাগাস নার্ভের সাপ্লাই লাংয়ের মধ্যে কোন প্রকারের, প্যারাসিম্প্যাথেটিক ধরনের। লাংয়ের মধ্যে ভ্যাগাস নার্ভ প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিচ্ছে। লাং যখন ওভার ইনফ্লাটেড হয়, অর্থাৎ লাংয়ের মধ্যে যখন প্রচুর বাতাস চলে আসে, তখন লাংয়ের মধ্যে থাকা কিছু রিসেপ্টর আছে যে যাদেরকে আমরা বলি স্ট্রেস রিসেপ্টর, সেগুলা স্টিমুলেটেড হয়। স্ট্রেস মানে কি, টান। আর স্ট্রেস রিসেপ্টর বলতে আসলে কোনগুলাকে বোঝানো হয়, স্মুথ মাসল অফ দি ব্রঙ্কাই অ্যান্ড স্মুথ মাসল অফ দি ব্রঙ্কিউল। অর্থাৎ এটা যদি আমাদের ব্রঙ্কাস হয় তাহলে ব্রঙ্কাসের মধ্যে কিছু মাসল যুক্ত আছে, সেই মাসলগুলোই মূলত আমাদের স্ট্রেস রিসেপ্টর। তা লাং যখন প্রচুর ইনফ্লাটেড হবে তখন সেগুলো তো টান পড়ে যাবে, বড় হয়ে যাবে, তখন সেগুলো স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড যখন তারা হয়ে যায় তখন ভ্যাগাস নার্ভের মাধ্যমে তারা একটা ইনহিবিটরি স্টিমুলেশন দেয়। কাকে? ইন্সপিরেটরি সেন্টারটাকে। কেন ইন্সপিরেটরি সেন্টারটাকে সে ইনহিবিটরি স্টিমুলেশন দিল? কেন ইন্সপিরেটরি সেন্টারটাকে সে বলল যে তুমি আর শ্বাস নিও না? কারণ সে এখন ওভার ইনফ্লাটেড, কারণ তার মধ্যে এমনিতেই এখন অনেক বেশি বাতাস জমে গেছে, যার ফলে ইন্সপিরেটরি সেন্টারটা তখন কি হয়ে যায়, ইন্সপিরেটরি সেন্টারটা তখন ইনহিবিটেড হয়ে যায়। যে কারণে আমরা কি করি, মোটর রেসপন্স দেই। কি রেসপন্সটা দিই তখন আমরা এক্সপাইরেশনের জন্য যে সময়টা আছে সেটাকে বাড়িয়ে দিই, কারণ এখানে প্রচুর বাতাস, সেটাকে বের করতে হবে। এই জন্য এক্সপাইরেশনের ডিউরেশনটা যখন কি হয়ে যায়, প্রলং হয়ে যায়, এবং ইন্সপিরেশন ডিউরেশনটা তখন কি হয়ে যায়, কমে যায়। এটাই হচ্ছে আমাদের হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্স। এই হচ্ছে মোটামুটি আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টর নিয়ে মোটামুটি আলোচনা। যদি আমরা একটু রিভাইজ দিই তাহলে কি হয় সেটা, যে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা আছে কোথায়, আমাদের ভেন্ট্রাল পার্ট অফ দি মেডুলাতে। যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়, সেটা আমাদের হাইড্রোজেন আয়নের সেটা আমাদের ওয়াটারের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং কার্বনিক অ্যাসিডটা ভেঙে হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়ন আমাদের ভেন্ট্রাল পার্ট অফ দি মেডুলা এই অংশটাতে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেটেড করে, এবং সেটা আমাদের ইন্সপিরেটরি সেন্টারকে স্টিমুলেশন দেয়। পেরিফেরাল কেমোরিসেপ্টরের লোকেশন কোথায়? ক্যারোটিড অ্যান্ড এওরটিক বডি। ক্যারোটিড অ্যান্ড এওরটিক বডি সেন্সিটিভ কার প্রতি? যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, এবং হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি আমাদের বেড়ে যায়। যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেখা যায় 60 মিলিমিটার মার্কারি থেকে কমে যায়, তখন এরা স্টিমুলেটেড হয়ে যায়। গ্লোসোফেরেঞ্জিয়াল ভ্যাগাস নার্ভের মাধ্যমে তারা ইন্সপিরেটরি সেন্টারটাকে কি করে দেয়, স্টিমুলেশন দিয়ে দেয়। কি স্টিমুলেশন দেয়? তুমি অক্সিজেন নাও, কারণ অক্সিজেন এখানে কি হয়ে গেছে, কমে গেছে। আবার যখন লাংটা বেশি ইনফ্লাটেড হয়ে যায়, তখন সেখানে ভ্যাগাস নার্ভের মাধ্যমে একটা ইনহিবিটরি স্টিমুলেশন চলে যায় ইন্সপিরেটরি সেন্টারটাতে, এবং ইন্সপিরেশনটা কমে যায়, এক্সপিরেশনের সময়টা বেড়ে যায়, যেটাকে বলা হয় হ্যারিং ব্রোয়ার রিফ্লেক্স। এটাই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।